আচ্ছা, শুরুতেই যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ গভীর আলোচনায়। চা খেতে খেতে আড্ডা দেওয়ার মতো করেই আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একদম। আর হ্যাঁ, শুরুতে একটু জানিয়ে রাখি, আজকের এই দারুণ সেশনটির আয়োজক হল জনপ্রিয় ইউটিউব চ্যানেল জি সরকারি জব। ঠিক, বিশেষ করে যারা ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, রেল বা এসএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু একদম যাকে বলে মাস্ট লিসেন। হ্যাঁ, কারণ আজ আমরা শুধু আইনের ওই খটমটের ধারা মুখস্থ করব না, আমরা বোঝার চেষ্টা করব এই নিয়মগুলোর পেছনের আসল গল্পটা কি। রাইট। আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলা যাক। ধরুন বাজার থেকে একটা আস্ত নতুন চকচকে স্মার্টফোন কেনা হলো, আচ্ছা। কিন্তু ফোনটা অন করার পরেই দেখা গেল ভেতরের ডিফল্ট অ্যাপগুলো, ধরুন গ্যালারি, মেসেজ বা ক্যামেরা, এরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। হা হা, মানে প্রত্যেকে চাইছে ফোন থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আলাদা অপারেটিং সিস্টেম বানাতে। ঠিক তাই, একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আর ঠিক এই রকমই একটা সাংঘাতিক রাজনৈতিক দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিলেন আমাদের সংবিধান প্রণেতারা যখন ১৯৪৭ সালে ব্রিটিশরা পাত্তারি গুটিয়ে চলে যায়। একদম ঠিক বলেছ, একটা জগা খিচুড়ি অবস্থা ছিল তখন। তো আমার প্রথম প্রশ্ন হল, ১৯৪৭ সালে দেশ তো স্বাধীন হলো, কিন্তু তারপরে এই সংবিধান নামের বিশাল রুল বুকটা তৈরি করার জন্য হঠাৎ এত তাড়াহুড়ো কেন পড়ে গেল? মানে অনেকেই এরা ভেবে থাকেন যে ব্রিটিশদের তৈরি করা আইন দিয়েই তো কাজ চালানো যেত। ১৯৩৫ সালের একটা তো অ্যাক্ট ছিলই। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক, কিন্তু আসলে ব্যাপারটা অত সহজ ছিল না। একটা সদ্য স্বাধীন দেশকে শুধু চালানোই যথেষ্ট নয়, দেশটাকে এক সুতোয় বাঁধাও জরুরি ছিল। কারণ ভারত তো তখন একটা দেশ ছিল না। একদমই না। ৫৬২টিরও বেশি ছোট বড় দেশীয় রাজ্য নিয়ে তৈরি একটা টুকরো টুকরো ম্যাপ। এই বৈচিত্র্যময় দেশটা চলবে কিসের ভিত্তিতে? মানুষের মৌলিক অধিকার কি হবে? একটা নির্দিষ্ট কাঠামো বা সোর্স কোড দরকার ছিল, তাই তো? একদম রাইট। সংবিধান হলো সেই সোর্স কোড বা সুপ্রিম আইন। এই রুল বুকের ওপরে দেশে আর কিচ্ছু নেই। কিন্তু এই প্রজেক্টটা যে ঠিক কতটা বড় ছিল সেটা শুনলে বোধহয় যে কেউ চমকে যাবে। হ্যাঁ, কারণ পরিসংখ্যান বলছে এই পুরো সংবিধানটা তৈরি করতে সময় লেগেছিল ঠিক ২ বছর ১১ মাস ১৮ দিন। বাপরে, প্রায় ৩ বছর! হ্যাঁ, আর সেই যুগে দাঁড়িয়ে এর পেছনে খরচ হয়েছিল প্রায় ৬৪ লক্ষ টাকা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। প্রায় ৩ বছর ধরে একটা বই লিখতে সময় লাগলো কেন? এতটা সময় কেন? কারণ তারা তো শুধু একটা ঘরে বসে আইন লিখছিলেন না, তারা গোটা পৃথিবীর প্রায় ৬০টি দেশের সংবিধান একদম চুলচেরা বিশ্লেষণ করছিলেন। ও আচ্ছা, কোথায় কি ভুল হয়েছে সেটা দেখছিলেন। ঠিক। ভারতের মতো এত বিপুল বৈচিত্র্যের দেশে কোন নিয়মটা খাটবে আর কোনটা খাটবে না, সেই নিয়ে গণপরিষদের দিনের পর দিন তুমুল তর্ক-বিতর্ক চলেছে। শুনেছি অনেকগুলো অধিবেশনও হয়েছিল। হ্যাঁ, মোট ১১টি বড় সেশন হয়েছিল। এতগুলো মানুষের ভিন্ন ভিন্ন মতবাদকে একটা জায়গায় আনা, এটা একটা চরম জটিল নেগোসিয়েশন ছিল। এখানে বিষয়টা সত্যিই খুব চমকপ্রদ। আর পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রায় একটা প্রশ্ন আসে, যেখানে পরীক্ষার্থীরা একটু গুলিয়ে ফেলেন। ওই রূপকার আর ক্যালিগ্রাফারের ব্যাপারটা তো। হ্যাঁ, একদম। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যে ডক্টর বি.আর. আম্বেদকর, এটা তো সবাই জানে। রাইট। কিন্তু নিজের হাতে অসাধারণ ইটালিক স্টাইলে যিনি এই আস্ত বইটা লিখেছিলেন, তিনি কে? তার নাম হল প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নিখুঁতভাবে বললে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। কিন্তু আমার একটা খটকা আছে। ১৯৪৭-৪৮ সালে তো ছাপাখানা বা প্রিন্টিং প্রেস ছিল, তাহলে এত বড় দলিল হাতে লেখার কি দরকার পড়ল? এটা কি শুধু একটা শৈল্পিক শখ? না না, এটা নিছক শখ ছিল না। এটা ছিল সদ্য স্বাধীন হওয়া একটা দেশের আত্মপরিচয় তৈরির বিশাল বড় ইমোশনাল প্রজেক্ট। তারা চেয়েছিলেন এর মধ্যে একটা মানবিক ছোঁয়া থাকুক। একদম। প্রণীতারা চেয়েছিলেন এই সর্বোচ্চ দলিলটা যেন কোনো যান্ত্রিক মেশিনে তৈরি না হয়। আর রায়জাদা সাহেব ছিলেন একজন বংশানুক্রমিক ক্যালিগ্রাফার। আচ্ছা। আর উনি এই কাজটা কোনো সাধারণ পেন দিয়ে করেননি, ইংল্যান্ড আর চেকোস্লোভাকিয়া থেকে আনা নম্বর 303 নিবের। 303 নিব? হ্যাঁ,
মোট 2554টা পেন ব্যবহার করে পুরো বইটা লিখেছিলেন। 2554টা পেন, ভাবা যায়। আর শুনেছি শান্তিনিকেতনের নন্দলাল বসু আর বেওহার রাম মনোহর সিনহা এর প্রতিটা পাতার চারপাশটা ছবি দিয়ে সাজিয়েছিলেন। ঠিক বলেছ। তবে সবথেকে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো ওনার পারিশ্রমিক। হ্যাঁ, আমি তো শুনেছিলাম উনি 1 টাকাও নেননি। একদম তাই। সরকার যখন ওনাকে জিজ্ঞেস করে যে উনি কত টাকা নেবেন, উনি পরিষ্কার বলেন যে 1 টাকাও নেবেন না। শুধু একটা শর্ত ছিল, তাই না? হ্যাঁ, শর্ত ছিল প্রতিটা পাতায় ওনার নাম থাকবে আর একদম শেষ পাতায় ওনার দাদুর নাম থাকবে। মানে টাকার কোনো মোহ নেই, শুধু দেশের ইতিহাসের সাথে নিজেকে জুড়ে দেওয়া। অসাধারণ। তো এই 2554টা পেন দিয়ে লেখা বইয়ের একদম প্রথম পাতায়, মানে পার্ট 1-এর অধীনে প্রথম যে বাক্যটা উনি লিখলেন, এবার সেটাতে আসা যাক। হ্যাঁ, সংবিধানের পার্ট 1 মানে সংঘ ও তার ভূখণ্ড বা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেখানে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করা হয়েছে। ঠিক। রায়জাদা সাহেব আর্টিকেল 1-এ লিখলেন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। এই একটা লাইনের মধ্যেই তো অনেকগুলো বিতর্ক। প্রথমত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দুটো নাম কেন? আর দ্বিতীয়ত, এই ইউনিয়ন অফ স্টেটস কথাটার আসল মানে কি? আচ্ছা, প্রথমে নামের বিষয়টা বলি। গণপরিষদে একদল চেয়েছিলেন দেশের প্রাচীন নাম ভারত রাখা হোক। আরেক দল বলেছিলেন যে আন্তর্জাতিক স্তরে দেশটা তো ইন্ডিয়া নামেই পরিচিত। তখন ডক্টর আম্বেদকর দুটো মতকে সম্মান জানিয়ে লিখলেন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। খুব স্মার্ট একটা সমাধান। আচ্ছা, এবার তাহলে আমার ওই স্মার্টফোনের উদাহরণটাই ফেরা যাক। সেটা দিয়ে কি এই আর্টিকেল 1-এর ব্যাপারটা ক্লিয়ার করা যাবে? অবশ্যই যাবে। বাজার থেকে কেনা ওই আস্ত স্মার্টফোনটা হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আচ্ছা। আর ফোনের ভেতরে থাকা ডিফল্ট অ্যাপগুলো, যেগুলো ফোন অন করলেই পাওয়া যায়, সেগুলো হলো এক একটা রাজ্য। আর সংবিধানে ফেডারেশন শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করা হয়নি, তাই তো? হ্যাঁ, ফেডারেশন এড়িয়ে ইউনিয়ন বলা হয়েছে। কিন্তু কেন? আমেরিকার মতো দেশ তো একটা ফেডারেশন। ভারত আর আমেরিকার মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হলো ওদের জন্মবৃত্তান্তে। আমেরিকার ক্ষেত্রে অনেকগুলো স্বাধীন রাজ্য একসাথে মিলে একটা এগ্রিমেন্ট করেছিল। মানে চলো আমরা সবাই মিলে একটা দেশ বানাই। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ভারতের ক্ষেত্রে রাজ্যগুলোর মধ্যে এরকম কোনো চুক্তি হয়নি। সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতারা অনেক কাঠখড় পুড়িয়ে এদের একটা ছাতার তলায় এনেছিলেন। ও আচ্ছা, তার মানে রাজ্যগুলোর কোনো অধিকার নেই ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার? একদমই না। মানে আমি যদি চাই যে আমার স্মার্টফোন থেকে মেইন ব্যাটারি বা মাদারবোর্ডটা খুলে আলাদা করে নেব আর তারপরও ফোনটা চলবে, সেটা তো সম্ভব নয়। একদম পারফেক্ট উদাহরণ। রাজ্যগুলো শুধু প্রশাসনিক সুবিধার জন্য তৈরি। তারা কখনোই এই স্মার্টফোনের মূল কাঠামো থেকে বেরোতে পারবে না। মানে দেশটা একটা অবিচ্ছেদ্য ইউনিট। হ্যাঁ, আইনের ভাষায় একেই বলে অ্যান ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডেস্ট্রাক্টেবল স্টেটস। আচ্ছা, তাহলে আর্টিকেল 1 আমাদের বুঝিয়ে দিল যে দেশটা একটা অবিচ্ছেদ্য স্মার্টফোন। এবার একটা লজিক্যাল প্রশ্ন মাথায় আসছে। বলো। স্মার্টফোন যদি একটা সলিড ইউনিট হয়, তবে বাইরের কোনো জিনিস কি এতে যুক্ত করা সম্ভব? আর এখানেই বোধহয় আর্টিকেল 2-এর বিষয়টা চলে আসছে। ঠিক ধরেছ। আর্টিকেল 2 হল বাইরের কোনো ভূখণ্ডকে ভারতের অন্তর্ভুক্ত করা বা নতুন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা। মানে এমন কোনো জায়গা যেটা ভারতের মূল ভূখণ্ডের অংশ নয়? হ্যাঁ, তাকে ভারতের সিস্টেমের ভেতরে নিয়ে আসা। তাহলে স্মার্টফোনের উদাহরণটা এখানেও খাটে। আমার হাতে আস্ত স্মার্টফোনটা আছে। এবার আমি যদি বাইরে থেকে একটা এসডি কার্ড কিনি আর স্লটে ঢুকিয়ে দিই, অথবা ধরো একটা নতুন স্মার্ট ওয়াচ কিনে ব্লুটুথ দিয়ে ফোনের সাথে কানেক্ট করলাম, এটা তো আর্টিকেল 2-এর মতোই কাজ করছে। একদম। যেটা ফোনের অংশ ছিল না, তাকে তুমি সিস্টেমে যুক্ত করলে। কিন্তু বাস্তবে এরকম ঘটনা কি ঘটেছে? মানে এর কোনো রিয়েল লাইফ এক্সাম্পল? অবশ্যই আছে। সবথেকে ক্লাসিক উদাহরণ হল সিকিম। সিকিম? কিন্তু সিকিম তো ভারতেরই অংশ। এখন অংশ, কিন্তু 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, সিকিম তখন ভারতের রাজ্য ছিল না। ও আচ্ছা, তাহলে কি ছিল? ওটা একটা স্বাধীন রাজতান্ত্রিক দেশ ছিল। চোগিয়াল বংশ রাজত্ব করত। ভারতের সাথে একটা রক্ষণশীল চুক্তি ছিল শুধু। মানে সিকিম ছিল ওই এক্সটার্নাল মেমোরি কার্ডটার মতো? একদম ঠিক। তারপর 1974 সালে সিকিমের সাধারণ মানুষ যখন চোগিয়াল শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তারা ভারতের সাথে যুক্ত হতে চায়। আচ্ছা, তারপর? তারপর 1975 সালে সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে
36তম সংবিধান সংশোধনের সাহায্যে সিকিমকে ভারতের 22তম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে যুক্ত করা হয়। দারুণ। তার মানে বাইরে থেকে আনা এই ভূখণ্ডকে যুক্ত করার রাস্তাটাই হলো আর্টিকেল 2। একদম তাই। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। কি খটকা? বাইরে থেকে তো মেমোরি কার্ড এনে রাজ্য বানানো হলো, হুম। কিন্তু দেশের ভেতরে যে রাজ্যগুলো অলরেডি আছে, মানে ওই ডিফল্ট অ্যাপগুলো, তাদের মধ্যে কাটছাট করতে হলে কি হবে? আর ঠিক সেই কারণেই তৈরি করা হয়েছে আর্টিকেল 3। আচ্ছা। এই আর্টিকেলের ক্ষমতা বলে দেশের ভেতরের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন বা দুটো রাজ্য ভেঙে নতুন রাজ্য তৈরি করা যায়। মানে এখানে বাইরে থেকে কিছু আসছে না? না, যা হচ্ছে সব ভেতরের সীমানার মধ্যেই হচ্ছে। বুঝেছি। মানে এবার আমি আর বাইরে থেকে মেমোরি কার্ড বা স্মার্ট ওয়াচ আনছি না। এবার আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে ঢুকেছি। আহা, একদম। আমার ফোনে একটা বড় ফোল্ডার আছে, সেটাকে ভেঙে আমি দুটো বানালাম। অথবা হোয়াটসঅ্যাপ ইমেজেস ফোল্ডারটার নাম রিনেম করে মাই ফটোস করে দিলাম। হুম। সব ইন্টারনাল ব্যাপার-স্যাপার। পারফেক্ট। ফাইল ম্যানেজারের এই কাটছাঁটটাই হলো আর্টিকেল 3। যেমন ধরো, আগে আমরা বলতাম উড়িষ্যা, এখন নাম পরিবর্তন করে রাখা হয়েছে ওড়িশা। আর 2014-এ অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা হলো, সেটাও এই আর্টিকেল 3-এর অধীনেই হয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি বলছো কেন্দ্রীয় সরকার চাইলে যে কোনো রাজ্যের সীমানা বদলে দিতে পারে বা নাম পাল্টাতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু এটা কি একটু ডিক্টেটোরিয়াল হয়ে গেল না? মানে কেন্দ্রে কোনো সরকার চাইলে তো বিরোধী শাসিত একটা রাজ্যকেই মুছে দিতে পারে, ফোল্ডার ডিলিট করার মতো। এই ভয়টা অনেকেরই হয়, কিন্তু এর পেছনের লজিকটা বুঝতে হবে। ব্রিটিশরা ভারতের মানচিত্রটা তৈরি করেছিল শুধু নিজেদের প্রশাসনিক সুবিধার জন্য। ওরা তো ভাষা বা সংস্কৃতির তোয়াক্কাই করেনি। ঠিক তাই। সংবিধান প্রণেতারা জানতেন যে স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিশাল দাবি উঠবে। যদি রাজ্যগুলোকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হতো, তাহলে কোনো রাজ্যই তার সীমানা ছাড়ত না। আচ্ছা, আর ম্যাপটা চিরকাল ওই ভুল ম্যাপই থেকে যেত? একদম। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও তো আছে। 1952 সালে পট্টি শ্রীরামুলু নামের এক নেতা তেলেগু ভাষীদের জন্য আলাদা রাজ্যের দাবিতে অনশন করে মারা যান। হ্যাঁ, তারপর তো সারা দক্ষিণ ভারতে আগুন জ্বলে ওঠে। রাইট। তখন বাধ্য হয়ে অন্ধ্র রাজ্য তৈরি করতে হয়। এই যে মানুষের দাবি অনুযায়ী ভেতরের ম্যাপটাকে বারবার পরিবর্তন করতে হবে, এই ফ্লেক্সিবিলিটিটা দেওয়ার জন্যই আর্টিকেল 3-এ সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে। তবে রাজ্যের কি কোনো সে নেই? একটা রক্ষা কবচ আছে। সীমানা বদলানোর বিল সংসদে আনার আগে রাষ্ট্রপতির অনুমতি লাগে, আর রাষ্ট্রপতি সেটা রাজ্যের বিধানসভায় পাঠান। মানে অন্তত একবার জিজ্ঞেস করা হয় যে, ভাই তোমার নামটা পাল্টাচ্ছি, কিছু বলার আছে? হ্যাঁ, মতামত জানতে চাওয়া হয়। যদিও সংসদ সেই মতামত মানতে বাধ্য নয়, তবুও একটা আলোচনার জায়গা তো থাকে। ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার হলো। কিন্তু এই যে এত বড় একটা কাজ, রাজ্যের সীমানা বদলানো বা নতুন রাজ্য তৈরি, এর জন্য তো বিশাল আইনি প্রক্রিয়ার দরকার। সাধারণ মানুষের তো সেটাই মনে হবে। হ্যাঁ, মানে এই যে ফোল্ডারের নাম চেঞ্জ হচ্ছে, এর জন্য কি গুগলের সিইওর পারমিশন লাগবে, নাকি আমি নিজেই করতে পারবো? হ্যাঁ, এই জায়গাটাতেই আসে আর্টিকেল 4। এই আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে এ তো জটিলতার কিচ্ছু নেই। মানে আর্টিকেল 2 এবং 3-এর কাজগুলো করার জন্য আর্টিকেল 368 অনুযায়ী বড়সড় কোনো সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের দরকার নেই। এই আর্টিকেল 368 ব্যাপারটা একটু ভেঙে বলবে? সংবিধানে একটা নিয়ম আছে আর্টিকেল 368, যেটা দিয়ে বড় বড় পরিবর্তনগুলো করা হয়। এতে বিল পাশ করানো বেশ কঠিন, স্পেশাল মেজরিটি লাগে। আচ্ছা। কিন্তু আর্টিকেল 4 বলছে ওই বাইরে থেকে রাজ্য আনা বা সীমানা পাল্টানোর জন্য অত কঠিন প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটিতেই কাজ হবে। মানে সংসদে যতজন উপস্থিত আছেন তার অর্ধেকের থেকে একটা ভোট বেশি পেলেই হবে? একদম তাই। তার মানে ফোনের সাধারণ ফোল্ডারের নাম পাল্টানোর জন্য আমাকে পুরো অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট করার দরকার নেই। জাস্ট সেটিংসে গিয়ে সাধারণ ক্লিকেই কাজ শেষ। কিন্তু এত সোজা রাখা হলো কেন? কারণ প্রণেতারা জানতেন যে ভারতের ম্যাপটা বারবার কাটছাঁট করতে হবে। প্রতিবার বিশাল সংশোধনীর প্রয়োজন হলে তো প্রশাসনিক কাজ থমকে যেত। একদম ঠিক। আজকের আলোচনার পর এই পার্ট 1 নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত নয়। যারা শুনছেন তাদের জন্য আমি খুব দ্রুত ব্যাপারটা জাস্ট রিক্যাপ করে দিই। হ্যাঁ, সেটা খুব ভালো হয়। আচ্ছা, প্রথমে আর্টিকেল 1, মানে আমাদের পুরো আস্ত মোবাইল ফোনটা। ভারত হলো একটা ইউনিয়ন, রাজ্যগুলো এর অ্যাপ, আলাদা হওয়ার কোনো ক্ষমতা নেই। একদম।
এরপর আর্টিকেল 2 মানে বাইরে থেকে মেমোরি কার্ড ঢোকানো, বাইরের ভূখণ্ডকে দেশের ভেতরে আনা, যেমন সিকিম। রাইট। 3 নম্বর হল আর্টিকেল 3 মানে ফাইল ম্যানেজারে ঢুকে ভেতরের ফোল্ডার রিনেম বা স্প্লিট করা, দেশের ভেতরের সীমানা বা নাম পরিবর্তন। হ্যাঁ। আর শেষে আর্টিকেল 4 এই সমস্ত বদল আনার জন্য বড় কোনো অ্যান্ড্রয়েড আপডেট মানে বড় সংবিধান সংশোধনের দরকার নেই, সিম্পল মেজরিটিতেই কাজ হয়ে যায়। নিখুঁত রিক্যাপ। তবে আজকে শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই, বলো। আইনি দিক থেকে তো আমরা দেখলাম আর্টিকেল 4 বলছে যে নতুন রাজ্য তৈরি করা স্রেফ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার। শুনলে মনে হয় মোবাইলে ফোল্ডার রিনেম করার মতোই সহজ। হ্যাঁ, কাগজে কলমে তো সত্যিই খুব সিম্পল। কিন্তু বাস্তবে একবার ভেবে দেখুন তো, একটা নতুন রাজ্য গঠনের দাবিতে বছরের পর বছর ধরে কত আন্দোলন হয়। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা বা গোর্খাল্যান্ডের দাবিতে দশকের পর দশক কত রাজনৈতিক লড়াই চলে। সত্যি তো। সংবিধানে যেটা আইনি দিক থেকে এত সিম্পল, বাস্তবে মানুষের আবেগ আর রাজনীতির প্রশ্নে সেটা এত জটিল হয়ে দাঁড়ায় কেন? খাতা কলমের সহজ আইন আর বাস্তবের কঠিন রাজনীতির মধ্যে এই যে বিরাট ফারাক, এটা নিয়ে কিন্তু শ্রোতারা অবসর সময় একটু ভেবে দেখতে পারেন। খুব গভীর একটা পয়েন্ট তুলে ধরেছ। থিওরি আর প্র্যাকটিক্যালের এই দ্বন্দ্বটাই তো আমাদের সমাজ আর রাজনীতিকে এত জীবন্ত করে রাখে। তো আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি স্মার্টফোন অ্যানালজিটা সবার কাজে লাগবে। একদম। আর এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য আমি জি সরকারি জব ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও অসংখ্য জটিল টপিক সহজে বুঝতে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকের ভিত শক্ত করতে অবশ্যই জি সরকারি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, পড়াশোনা চালিয়ে যান। আজকের মতো বিদায়।